আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো বিন্দু রেখা তল, মানে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে এই চ্যাপ্টারের মধ্যে। যেটা তোমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 14। এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে চ্যাপ্টারটার নাম। তো এর মধ্যে রয়েছে বিন্দু, সরলরেখা, রেখা, তল, এগুলো রয়েছে। তাই জন্য আমি ওই চ্যাপ্টারটা যেরকম নাম সেই অনুযায়ী দিইনি, তো বিন্দু রেখা তল হিসাবেই দিয়েছি। তো বিন্দু কাকে বলে? বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এতটাই কম যে মাপা যাচ্ছে না, তাকে বলা হয় বিন্দু। আমাদের সাধারণত তিনটি মাত্রা রয়েছে, সর্বাধিক তিনটি মাত্রা রয়েছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। তিনটি মাত্রার মধ্যে বিন্দুর কোনোটাই নেই, দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, উচ্চতাও নেই। আবার রেখার একটি মাত্র শুধুমাত্র দৈর্ঘ্য আছে। কোনো রেখার যদি দৈর্ঘ্য কোনো রেখাকে যদি মাপতে দেওয়া হয় তাহলে শুধুমাত্র তার দৈর্ঘ্য পাওয়া যাবে, প্রস্থর দিকে প্রস্থ নেই বা উচ্চতাও নেই। তলের কিন্তু দুটো মাত্রা রয়েছে, একটা দৈর্ঘ্য রয়েছে আর একটা প্রস্থ। যেমন আমার ধরো এই খাতার তলটা এই দৈর্ঘ্য বরাবর একটা রয়েছে আর একটা হচ্ছে প্রস্থ বরাবর রয়েছে। তাহলে দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থ রয়েছে, কিন্তু উচ্চতার দিকে আর নেই। তাহলে এটা হচ্ছে তলের দুটো মাত্রা। তাহলে মাত্রা বের করা সহজ। বিন্দুর আবার মাত্রাই নেই। এই যে বিন্দু, একে স্কেল দিয়ে যদি মাপা হয়, স্কেল দিয়ে এইদিকে দৈর্ঘ্যও পাওয়া যাবে না, প্রস্থও পাওয়া যাবে না, এই বরাবরও পাওয়া যাবে না, অথবা উচ্চতা কতটা উঁচু এইভাবে মেপে দেখতেও পারা যাবে না। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যার নেই তাকে বলা হয় বিন্দু। তাহলে লিখছি, যদি একটা বিন্দুর ছবি আঁকতে হয় তাহলে শুধুমাত্র এই বিন্দুটা যদি ছবি আঁকা হয় তাহলে বোঝা যাবে না। খাতায় হয়তো এমনি একটা ফোঁটা পড়ে যেতে পারে। তো সেই জন্য বিন্দুটাকে বোঝানোর জন্য প্রথমে একটা স্কেল দিয়ে রেখাংশ অঙ্কন করে দেব। অঙ্কন করার পর এর উপরে একটা বিন্দু আমি দেখাবো। এইখানটা এরকমভাবে বিন্দুটা দেখালাম, এর নাম দিলাম এ। এই প্রান্ত বিন্দু এটা হলো বি, এই প্রান্ত বিন্দু এটা হলো সি, এরকম নাম দিতে পারি। দিয়ে লিখে দিতে পারি বিন্দু এ, বি, সি, এই তিনটি হলো বিন্দু। তারপর হবে রেখা কাকে বলে? রেখা হচ্ছে কোনো একটা বিন্দুর চলার পথটাই হলো রেখা। এই যে মনে করো এই বিন্দুটা চলছে, এরকম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চলার পথটা হলো রেখা। বিন্দু চলার পথটা যদি এলোমেলো হয় তাহলে সেটা হয় বক্ররেখা বা বক্ররেখা। আর সরল রেখা কাকে বলে? বিন্দু চলার পথটা যদি একটা নির্দিষ্ট দিকে, সোজা দিকে হচ্ছে, তখন তাকে বলা হয় সরল রেখা। সরল রেখা তাহলে এভাবে চলতেই থাকছে, বিন্দু চলার পথ নিশ্চয়ই চলতেই থাকছে। রাস্তাটা অনেক বড়, এই দিক থেকে আসছিল আবার এদিকে যাচ্ছে, মানে রাস্তাটা অনেক বড়। তাহলে এটা হলো রেখা। তাহলে রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নেই, লাস্টের যে বিন্দু সেটা পাচ্ছি না। এখানে এখনও চলছে, খাতাটা শেষ হয়ে গেলেও এদিকে চলছে। তাহলে রেখা বা সরলরেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই। এখানে সরলরেখারই আলোচনা করা হবে, বেশিরভাগটা সরলরেখারই আলোচনা করা হবে। রেখা বলতে এখানে সরলরেখারই আলোচনাটা করা হচ্ছে, এবং বক্ররেখার আলোচনা একটু কম হবে। তো সরলরেখার মধ্যে যদি কোনো নির্দিষ্ট দুটো প্রান্তবিন্দু থাকে তাকে বলা হবে রেখাংশ।
রেখাংশ তাহলে নির্দিষ্ট দুটো প্রান্তবিন্দু রয়েছে। আমি যে এখানে সি এ বি এটা এঁকেছিলাম, সি বি এইটা একটা রেখাংশ, এর নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে। নির্দিষ্ট প্রান্তবিন্দু কি? এর প্রান্তবিন্দু সি আর এর প্রান্তবিন্দু বি। তাহলে নির্দিষ্ট প্রান্তবিন্দু যদি থাকে কোনো রেখার, তাকে বলা হয় রেখাংশ। সরল রেখাংশ আর বক্ররেখাংশ তো হলো, বক্ররেখার মধ্যে যদি দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে তাকে বক্ররেখাংশ বলা হয়। এবার দেখব দুটো সরলরেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করছে। দুটো সরলরেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করছে। মনে করো একটি সরলরেখা এরকম পেলাম, আর একটা এরকম পেয়েছি। সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করবে? এদিকে যদি আরও বাড়ানো হয়, এইদিকে আরও বাড়ানো হয়, এদিকে আরও বাড়ানো হয়, এদিকে আরও বাড়ানো হয়, এইদিকে আর কোনো দিকে ছেদ করবে না, পরস্পর দূরে চলে যাচ্ছে। এটাও তাই দূরে চলে যাচ্ছে, আর ছেদ করবে না। তাহলে সর্বাধিক একটি বিন্দুতেই ছেদ করলো। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করে। এবার যদি পরস্পর ছেদ না করে দুটি সরলরেখা, এই যে দুটো সরলরেখা রয়েছে, সেই দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে, এই যে মনে করো দুটো স্কেলের যে দুটো রেখা রয়েছে, এই একটা রেখা আর এই একটা রেখা, ধারটা, এই দুটো ধার তো কখনোই পরস্পরকে ছেদ করে এক জায়গায় ঠেকে যাচ্ছে না। দুটো একই নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছে, দুটো রেখা নিজেদের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে এরা যে পরস্পরকে কখনোই ছেদ করে না, এই দুটো এইরকম যে সরলরেখা পাওয়া যাবে, সেই সরলরেখা জোড়াকে বলা হয় পরস্পর সমান্তরাল সরলরেখা। যে সরলরেখাগুলি পরস্পরকে কখনোই ছেদ করে না, তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যদি ছবি আঁকতে বলে তাহলে কীরকম আঁকলে? দুটো এরকম সরলরেখা আঁকবে যারা পরস্পরকে কখনোই ছেদ করবে না। তাহলে এরকম আর এরকম, স্কেলের দুই প্রান্ত দিয়েও হবে, অথবা এরকমভাবে আঁকছো, এদেরকে যদি এখনও বাড়ানো হয় তাহলে দেখতে পাওয়া যাবে এরা কখনোই ছেদ করছে না। সরলরেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, তাহলে এইখানে একটা তো বিন্দু রয়েছে, এই বিন্দুগুলোকে ধরছি। তাহলে এই বিন্দুগুলোর নাম দিচ্ছি, একটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি, এটা ডি। তাহলে এ বি সরলরেখা, তাকে কিভাবে চিহ্নিত করা হয়? যেহেতু সরলরেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, তাই দুদিকেই এরকম তীর চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে, মানে সরলরেখা উভয় দিকেই বেড়ে চলছে, তো সেজন্য তীর চিহ্ন দেওয়া হয়েছে। যেমন এটারও তীর চিহ্ন দেওয়া হচ্ছে এইগুলোর। সেরকম যখন লেখা হবে চিহ্ন বা প্রতীকের সাহায্যে, তখনও কিন্তু এরকম তীর চিহ্নটা দেওয়া হবে। তাহলে এবি সরলরেখা ও এবি সরলরেখা ও ডিসি বা সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে উল্টোভাবে একটা কোশ্চেন আসতে পারে যে যদি কোনো সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তাহলে তারা কটা বিন্দুতে ছেদ করবে? কোনো বিন্দুতেই ছেদ করছে না, দুজনা তো আলাদা হয়ে যাচ্ছে। ছেদ মানে কি? একটা ছেদ, এই যে এক জায়গায় ছেদ করেছে দুজনা,
এক জায়গায় মিশেছে, মিলিত একটা পয়েন্ট থাকবে, বিন্দু থাকবে। তো এখানে কোনো জায়গায় মিলিত হচ্ছে না এরা, বা ছেদ হচ্ছে না, তাহলে দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা কখনোই ছেদ করবে না, বা ছেদ বিন্দু নেই। তাহলে এই যে ছেদ যে করছে, এই ছেদ করছে, এই বিন্দুটা হলো ছেদ বিন্দু। এবার কৌণিক বিন্দু কোনগুলো? কৌণিক বিন্দু রয়েছে, ছেদ বিন্দু রয়েছে, আর প্রান্ত বিন্দু রয়েছে। বিন্দু আবার তিন ধরনের রয়েছে। তাহলে ছেদ বিন্দু, কৌণিক বিন্দু আর প্রান্ত বিন্দু। এখানে ছেদ বিন্দুর একটা উদাহরণ দেখিয়েছি। মনে করো এ বি সি ডি, এই দুটো সরলরেখাংশ এক জায়গায় ছেদ করেছে, যেই ছেদ বিন্দুটা হচ্ছে ও নাম দিতে পারি। তাহলে এইখানে একটা ও ছেদ বিন্দু, যদি একটা ছেদ বিন্দুর উদাহরণ দিতে হয় তাহলে এইভাবে ছবি আঁকলে দুটো সরলরেখা পরস্পর ছেদ করছে যেই বিন্দুতে, সেটা হলো ছেদ বিন্দু। কৌণিক বিন্দু বলতে আমরা যে ত্রিভুজ চতুর্ভুজ আঁকি, চতুর্ভুজগুলো আঁকি, তার এক একটা কোণ বরাবর যে বিন্দু রয়েছে সেগুলোই হলো কৌণিক বিন্দু। মনে করো এখানে ত্রিভুজটা আঁকলাম বা চতুর্ভুজ আঁকলাম, মনে করো চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজের এই যে একটা কোণ, এই কোণ বরাবর যে বিন্দুটা রয়েছে সেটা হলো কৌণিক বিন্দু। এই যে একটা কোণ, এই বরাবর যে বিন্দু রয়েছে এটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু। এই ত্রিভুজটার নাম যদি ই এফ জি এইচ হয়, তাহলে এক একটা কৌণিক বিন্দুকে আমরা কি করে লিখতে পারি? ই একটা কৌণিক বিন্দু, তাহলে লিখছি ই কমা এফ কমা জি কমা এইচ, এইগুলো হলো কৌণিক বিন্দু। তাহলে ছেদ বিন্দু হলো, কৌণিক বিন্দু হলো। এবার দেখাবো প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু কীরকম? তাহলে নিশ্চয়ই প্রান্ত বিন্দু কার রয়েছে? রেখাংশর রয়েছে বা সরল রেখাংশর রয়েছে। তাহলে একটা সরল রেখাংশ আঁকতে হবে, সরল রেখা আঁকলে হবে না, রেখাংশ মানে যাদের প্রান্ত বিন্দু রয়েছে। এটা মনে করো নাম দিলাম এম, এই নামটা দিলাম এন। আমরা সরল রেখার নাম সাধারণত এই ক্যাপিটাল লেটারে দেব, স্মল লেটার বা ছোট হাতের লিখব না। ছোট হাতের এম, ছোট হাতের এন লিখলাম, তা হবে না। যেটা আমাদের সার্বজনীন বা গোটা পৃথিবীতে আমাদের যেটা গোটা বিশ্বে লেখা হয়, সেটা হচ্ছে সব ক্যাপিটাল লেটারে নামগুলো দিতে হয়। কোনো ত্রিভুজের নাম, কোনো সরল রেখার নাম, এগুলো সব ক্যাপিটাল লেটারেই দিতে হয়। তো এম এন এই যে সরল রেখাংশ পেলে, এম এন সরল রেখাংশর এইটা প্রান্তের যে বিন্দুটা, এটা হলো প্রান্ত বিন্দু, এর প্রান্তে বিন্দু হলো এটাও প্রান্ত বিন্দু। তাহলে প্রান্ত বিন্দুগুলো এখানে কি কি? যদি তোমাকে বলে যে একটি কৌণিক বিন্দুর উদাহরণ দাও, তাহলে তোমাকে ছবিটা এঁকে আগে দেখাতে হবে, তবে বলতে পারবো যে ইটা হলো একটা কৌণিক বিন্দু, এফটা এখানে কৌণিক বিন্দু, জি এখানে কৌণিক বিন্দু, এইচ কৌণিক বিন্দু। ছবি যদি না আঁকি তাহলে আমার শুধুমাত্র এই নামগুলো দিলে, কোথায় ই এফ জি, কারোর নাম নেই। ই এফ জি বলে নির্দিষ্ট কোনো নাম আছে কি? নির্দিষ্ট কোনো নাম নেই। তাহলে ছবিটা এঁকে দেখাতে হবে, দেখিয়ে এই যে কৌণিক বিন্দু, এইগুলো প্রান্ত বিন্দু নিশ্চয়ই প্রান্তে থাকবে। এই মাঝের যে বিন্দুটা, মনে করো মাঝের বিন্দুটা পি, তো মাঝের বিন্দুটা কি প্রান্ত বিন্দু হবে? নিশ্চয়ই ধারে যে বিন্দুগুলো, তা কি বলা হয়? ধারের বিন্দু বা প্রান্ত বিন্দু। ধারের বিন্দু বলা হয় না, প্রান্ত বিন্দুই বলা হয়। এবার দেখো একটি সরলরেখার মধ্যে কটা বিন্দু, মানে একটি সরলরেখা কটা বিন্দু দিয়ে তৈরি। আচ্ছা ভাবো, একটা সরলরেখা তৈরি করতে গেলে এরকম বিন্দু, তারপর আর একটা বিন্দু, আবার একটা বিন্দু, আবার বিন্দু, বিন্দুগুলো আঁকছি আমি, পরপর বিন্দুগুলো আঁকছি। এই বিন্দুগুলো যোগ করি, যদি এই বিন্দুগুলো যোগ করলে একটা রেখাংশ পেলাম। কিন্তু যদি একটা সরলরেখা পেতে চাই তাহলে অনেক বড় তো সরলরেখা, তো দেখি শেষ হচ্ছে না।
নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, আরও খাতা ছাড়িয়ে ওদিকে চলে যাচ্ছে, তাহলে তখন কতগুলো বিন্দু লাগছে? অসংখ্য। তাহলে একটি সরলরেখা তৈরির জন্য কত বিন্দু লাগে? অসংখ্য। বা একটি সরলরেখাতে কতগুলো বিন্দু রয়েছে? একটা সরলরেখা, তাতে বিন্দু রয়েছে অসংখ্য। এবার যদি বলা হয় একটি সরলরেখাতে কটি প্রান্তবিন্দু রয়েছে, আগেই বলে দিয়েছিলাম যে সরলরেখার কোনো প্রান্ত বা লাস্ট যেটা সেই পোর্শনটা নেই, তাহলে প্রান্তবিন্দু এখানে নেই, এ তো চলতেই থাকছে। প্রান্ত কোনো বিন্দু যদি এরকম লাস্ট পজিশনে থাকতো তাহলে এটাকে বলতাম প্রান্তবিন্দু, বা এই লাস্ট পজিশনে এখানে আছে তাহলে এটাকে বলতাম প্রান্তবিন্দু। তো এই প্রান্তবিন্দু নেই, তাহলে সরলরেখার প্রান্তবিন্দু নেই, কিন্তু সরলরেখার মধ্যে অনেক বিন্দু রয়েছে, অসংখ্য বিন্দু দিয়ে সরলরেখা গঠিত হয়েছে। এই যে বিন্দুগুলো, অসংখ্য বিন্দু দিয়েই তো সরলরেখাটা গঠিত হচ্ছিল, তাহলে অসংখ্য বিন্দু দিয়ে সরলরেখা গঠিত হলো। সরলরেখার কি রয়েছে? কটা মাত্রা? একটি মাত্রা রয়েছে। দেখো শুধুমাত্র এই দৈর্ঘ্যটা মাপা যাচ্ছে, এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম করে মাপতে পারছি, কিন্তু প্রস্থর দিকে মাপতে পারছি না। প্রস্থ মানে কি বোঝায়? মনে করো একটা চতুর্ভুজ রয়েছে, এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার দৈর্ঘ্য মানে এই দিক বরাবর মাপছি, আর প্রস্থ মানে এই দিক বরাবর মাপছি, তাই তো? এই দিক বরাবর মাপছি। তাহলে সরলরেখার তো আর এই দিক বরাবর নেই, এই দিকটা নেই সরলরেখার, এখানটা সরলরেখার এই দিক বরাবর নেই, তাহলে সরলরেখার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, প্রস্থও নেই, আর উচ্চতা মানে এই উঁচু দিকে যদি মাপা হয় উচ্চতাও নেই। সরলরেখার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, বা সরলরেখা একমাত্রিক। সরলরেখাও একমাত্রিক, রেখাও একমাত্রিক, রেখাংশও একমাত্রিক, রশ্মিও একমাত্রিক। রশ্মি কাকে বলে? এখানে তো শিখলাম সরলরেখা কি, রেখা কি, রেখাংশ কি শেখা হলো। এবার রশ্মি কোনটা? রশ্মি যদি একদিকে নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে, এই যে একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে, আর অন্য দিকের প্রান্তবিন্দুটা শেষ হচ্ছে না, প্রান্তবিন্দু নেই, একদিকটা চলতেই থাকছে, আর এই দিকের নির্দিষ্ট বিন্দু রয়েছে, এটার প্রান্তবিন্দুর নাম দিলাম এ। এখানে প্রান্তবিন্দু নেই, মাঝে একটা বিন্দু, তার নাম দিয়ে দিলাম বি। তাহলে এই এ বি হলো একটা রশ্মি। যেহেতু এটা একদিকে প্রান্তবিন্দু রয়েছে আর একটি দিকে প্রান্তবিন্দু নেই, সেজন্য এইরকম চিহ্ন দিয়ে আঁকা হলো। একই চিহ্ন, রশ্মিটা যেরকম হবে তার চিহ্নটা ঠিক ওই রকমই ছোট আকারে মাথায় লিখে দিতে হয়, তাহলে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা রশ্মি। যদি সরল রেখা আঁকতে হয় তাহলে এটা কি সরল রেখা? দেখো এখানটায় যদি পি আর এখানটায় যদি কিউ থাকতো কীরকম নাম দিতাম? পি কিউ। যেহেতু দুদিকেই প্রান্তবিন্দু নেই, দুদিকেই তীর চিহ্ন দিয়ে দিলাম, পি কিউ দিয়ে তীর চিহ্ন দিয়ে দিলাম। পি কিউ সরল রেখা, সবাই বুঝতে পারবে। আমি যদি এই ছবিটা নাও আঁকি, যদি শুধুমাত্র এইটা লিখে দিই, তাহলে সবাই বুঝতে পারবে যে পি কিউ একটা সরল রেখা বলতে চাইছে। যদি এ বির মাথায় এরকম তীর চিহ্ন দিয়ে দিই, আমি ছবিটা আঁকলাম না, তাহলে বুঝতে পারবে সবাই যে এ বি একটা রশ্মি, কারণ একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে আর একটা প্রান্তবিন্দু নেই। আমরা জানি রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে। আর সরল রেখাকে, সরল রেখাংশকে তাহলে কিভাবে আঁকতে হয়? সরল রেখাংশর নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে, এই একটা নির্দিষ্ট, এই একটা নির্দিষ্ট। এখানে যদি এম হয়, এইখানে এন, এই পর্যন্তই থেমে যাচ্ছে, এইখান পর্যন্তই থেমে যাচ্ছে। তাহলে এম এন সরল রেখাংশকে কিভাবে এম এন লিখলাম, তার মাথায় যেহেতু এটা সরল রেখাংশ, তাই কোনো দিকে চলতেই থাকছে না, নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে, নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে, তাহলে এইভাবে লিখে দেওয়া হলো এম এন সরল রেখাংশ। তুমি যদি এম এন সরল রেখাংশটা ছবিটা নাও আঁকো, তুমি যদি এটা লিখে দাও, তাহলে সবাই বুঝতে পারবে যে এম এন একটা সরল রেখাংশ। তারপর এবার চলে যাব একটা সরলরেখা আঁকার জন্য নির্দিষ্ট কটা বিন্দু প্রয়োজন।
এই যে একটা সরলরেখা আগে দেখিয়েছি, একটা সরলরেখা আঁকবার জন্য কটা বিন্দু প্রয়োজন? অসংখ্য বিন্দু প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট কটা বিন্দু প্রয়োজন? যদি নির্দিষ্ট দুটো বিন্দু পাই তাতে আমি একটা সরলরেখা অঙ্কন করতে পারবো। কীরকম? যদি নির্দিষ্ট এই দুটো বিন্দু দিয়ে দেয়, এখানে একটা, এইখানে একটা, আমি যদি স্কেল বসাই, স্কেল বসিয়ে এই বিন্দুতে আর এই বিন্দুতে উপর বসালাম, বসিয়ে সরলরেখা টেনে দিলাম, রেখাংশ টেনে দিলাম, তাহলে একটা সরলরেখা টানবার জন্য নির্দিষ্ট কটা বিন্দু প্রয়োজন? নির্দিষ্ট দুটো বিন্দু প্রয়োজন। দুটো বিন্দুর উপর দিয়ে আমরা একটা সরলরেখা এঁকে দিতে পারবো, নির্দিষ্ট সরলরেখা এঁকে দিতে পারবো। এই দুটো বিন্দু দিয়ে আর কোনো সরলরেখা হবে না, এই সরলরেখাটাই হবে। তাহলে তোমরা পেজ নাম্বার 171টা একবার পড়বে যে সরলরেখাকে কিভাবে প্রকাশ করা হয়। সরলরেখা দেখো, সরলরেখার যেহেতু দুদিকেই প্রান্তবিন্দু নেই, তাহলে এইভাবে প্রকাশ করা হলো, দুদিকেই অ্যারো। এ বি একটা সরলরেখা, তার মাথায় অ্যারো, দুদিকেই অ্যারো। প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু নেই, কোনো প্রান্তবিন্দুই নেই। তাহলে প্রান্তবিন্দু যদি না থাকে, অনেক বড় যদি হয়, দুদিকেই চলতেই থাকছে, তাহলে দৈর্ঘ্য মাপা যাবে কি? দৈর্ঘ্য মাপা তো সম্ভব নয়। কিন্তু দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্য রয়েছে, কিন্তু মাপা যাচ্ছে না। কতটা দৈর্ঘ্য? 5 সেন্টিমিটার না 6 সেন্টিমিটার না 100 সেন্টিমিটার, মাপা যাচ্ছে না। সরল রেখাংশ, সরল রেখাংশ কীরকম বলেছি? সরল রেখাংশ নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে। রেখাংশ মানে রেখার একটা অংশ, সরল রেখার একটা অংশ সরল রেখাংশ। তাহলে সরল রেখার যে অনেক বড়, তার মধ্যে একটুখানি অংশ তুলে দেওয়া হয় যদি, তাহলে সরল রেখাংশ পাওয়া যাবে। সরল রেখাংশে দুটো প্রান্তবিন্দু রয়েছে, সেই জন্য এ বি এইভাবে মাথায় দাঁড়িয়ে দেওয়া হলো, অথবা শুধুমাত্র এ বি লিখলেও চলে, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ, এটা একটা সরল রেখাংশ, এই এ বিটা সরল রেখাংশ। এ বির যেহেতু নির্দিষ্ট দুটো প্রান্তবিন্দু রয়েছে, তাই আমরা এর দৈর্ঘ্য মাপতে পারবো। এই যে এখানে যেমন একটা ছক আঁকা আছে, সেই ছকটার দেখো এখানে একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু আর এখানে একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু, তাহলে আমরা এর দৈর্ঘ্যটা মেপে নিতে পারবো। মেপে বলতে পারি এটা 16.1 সেন্টিমিটার। তাহলে 16.1 সেন্টিমিটার, যেহেতু দুদিকে নির্দিষ্ট যে প্রান্তবিন্দু রয়েছে, সেই জন্য আমরা এর দৈর্ঘ্য মাপতে পারলাম। রশ্মি, রশ্মির একদিকে প্রান্তবিন্দু রয়েছে, অন্য দিকের প্রান্তবিন্দুটা নেই। যেমন রশ্মির উদাহরণ কি? টর্চ লাইট। টর্চ লাইটের একদিকের আলো থেকে অন্যদিকে চলতেই থাকছে। আলো জ্বালালে দেখবে অনেক দূর পর্যন্তই যায়, কিন্তু আস্তে আস্তে আবছা হতে হতে অন্ধকার হয়ে যায়, কিন্তু আলোটা চলতেই থাকে। তাহলে রশ্মির একটা উদাহরণ হলো টর্চ লাইট থেকে যদি আলো ফোকাসিং করা হয়, তাহলে টর্চ লাইট থেকে আলো ফেললে রশ্মি উৎপন্ন হবে। এরকম অনেক রশ্মি দেখতে পাচ্ছ। রশ্মির একদিকের প্রান্তবিন্দু রয়েছে, অন্য দিকের প্রান্তবিন্দু নেই, তাই এর দৈর্ঘ্য মাপা যাবে না। একদিক থেকে মাপছি, অন্য দিকটা তো চলতেই থাকছে, তাহলে আরও কত মাপবো? এইভাবে তো মাপা যায় না। তাহলে রশ্মির দৈর্ঘ্য মাপা যায় না, কিন্তু দৈর্ঘ্য রয়েছে, রশ্মিরও দৈর্ঘ্য রয়েছে, কিন্তু প্রস্থ নেই। সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি তিনজনেরই দৈর্ঘ্য রয়েছে, কিন্তু মাপতে পারছি না। একটি মাত্র মাপতে পারছি, সরলরেখাংশটা মাপা যাচ্ছে। সবারই দৈর্ঘ্য রয়েছে, তাই এই সব কটা হলো একমাত্রিক। সরলরেখাও একমাত্রিক, সরলরেখাংশও একমাত্রিক, রশ্মিও একমাত্রিক। আর কি বললাম? বিন্দু, বিন্দু এর মাত্রা নেই, বিন্দুর দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাহলে মাত্রা নেই বা মাত্রা শূন্য। সরলরেখাদের মাত্রা রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, তা হলো একটা মাত্র মাত্রা, সেজন্য বলবো একমাত্রিক। বা কটি মাত্রা রয়েছে? একটি মাত্রা রয়েছে। তোমরা দেখলে পরস্পর ছেদি সরলরেখা,
তাহলে দুটো সরলরেখা পরস্পরকে কটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে? দুটি সরলরেখা পরস্পরকে সর্বাধিক একটি বিন্দুতেই ছেদ করে, যেটা দেখিয়েছিলাম। দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করে, আর যদি সবচেয়ে কম হয় তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদই করছে না, বা তাদের ছেদবিন্দু 0। আর কি দেখালাম? কৌণিক বিন্দু, প্রান্তবিন্দু, ছেদবিন্দু, এইগুলো দেখালাম। তো প্রত্যেকটা একটু সংজ্ঞা সহ নিজেরা নিজেদের মনের মতো করে লিখে নেবে। রেখাংশ তাহলে কয় প্রকার? রেখাংশ দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখাংশ আর একটা হচ্ছে বক্র রেখাংশ। সরল রেখার একটি অংশকে সরল রেখাংশ বলা হয়, বা যে সরলরেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে তাকেই বলা হয় সরল রেখাংশ। সরলরেখা বা বক্ররেখা যাই বলা হোক না কেন, তাদের শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, তাই এরা একমাত্রিক, প্রস্থ আর উচ্চতা থাকে না। সরলরেখা হোক, রশ্মি হোক, বা হোক সরল রেখাংশ, তিনটিরই শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ এবং উচ্চতা নেই। তাহলে যে কটা বললাম সে কটা সংজ্ঞা সহ লিখে ফেলবে। আমি একটু বলে দিলাম, তো নিজেরা একটু ভালো করে লিখবে। বিন্দু কাকে বলে, সরলরেখা, পরস্পরচ্ছেদী সরলরেখা, কৌণিক বিন্দু কোনগুলো। কৌণিক বিন্দু কোনগুলো সংজ্ঞা লিখতে হবে না, কিন্তু কৌণিক বিন্দু কোনগুলো তার পাশে এরকম ছবি আঁকতে হবে, ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে যে এগুলো কৌণিক বিন্দু, এগুলো হলো প্রান্ত বিন্দু, এরকমভাবে বুঝিয়ে দিতে হবে। কৌণিক বিন্দু, প্রান্ত বিন্দু আর কৌণিক বিন্দু, প্রান্ত বিন্দু আর একটা কি হলো, ছেদ বিন্দু। এই তিনটি বিন্দু তাহলে ছবি চিত্র সহ এঁকে ফেলবে। আর যে কটা বললাম, শর্ট কোয়েশ্চেনে অনেক কিছু বলেছি, যে একটি সরলরেখার মধ্যে কত বিন্দু রয়েছে? অসংখ্য বিন্দু রয়েছে। একটি সরলরেখা আঁকার জন্য কটা নির্দিষ্ট বিন্দু প্রয়োজন? একটি সরলরেখা আঁকার জন্য নির্দিষ্ট দুটো বিন্দু প্রয়োজন হলেই আমি সরলরেখাটা এঁকে ফেলবো। তাহলে নির্দিষ্ট দুটো বিন্দু প্রয়োজন। আর পেজ নাম্বার 171 ছকটা পড়বে। আসসালামু আলাইকুম।